আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের বৃহৎ শিমুল বাগান, যেটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত। ইজারাধীন জাদুকাটা নদীতে বালু খেকোদের তাণ্ডবে হুমকির মুখে পড়েছে দেশের বৃহৎ লাল ফুলের শিমুল বাগান। রাতের আধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে নদী তীরবর্তী কয়েকটি গ্রামও। এটি দেশের বৃহৎ শিমুল বাগান। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। তবে ইজারাদারের অধিক মুনাফার লোভ আর রাতে ড্রেজারের তাণ্ডব, এই দুয়ের সমন্বয়ে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। এই নদী ভাঙনের কারণ হচ্ছে কিছু বালু খেকু সিন্ডিকেটের কাছে টাকার লোভে কমায় তারাই আজকে আমাদের গ্রামটাকে ধ্বংস করতেছে। 3 গ্রামে 5 গ্রামে তোমার মানববন্ধন করা হইতেছে। তারপর আমরা আইন প্রশাসনের কাছে তোমার এই তাহিরপুর থানার তোমার বাদাঘাট বাজারের প্রশাসনের কাছে যাইলে কয় এই দিনে বলতে দিলে রাত্রে তোমার এরা চুরাই বাদে তোমার চালায়। নিরাপত্তা নাই, এটাও ভাঙ্গে হাইলাইতেছে গ্রামে। কোনো মানুষ একটা নিরাপত্তায় থাকতে পারে না। এই গ্রামের মানুষ দুর্বল। বৃহৎ এই শিমুল বাগান ঘুরতে আসছেন, দেখতে আসছেন, কেমন লাগলো, কি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে সবাই আর কি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। কারণ আপনারা দেখেন, আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাতে অনেক বেশি সবুজ ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল, ঘাস ছিল, গরুরা ঘাস খাচ্ছিল। কিন্তু এবার এসে আমি দেখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি নিচু হয়ে গেছে। তো এর পরের বার আসলে আমি হয়তো আর শিমুল বাগান দেখবো না। পানি অলমোস্ট ঢুকেই যাচ্ছে। এরকম যদি সামনে বর্ষা যদি আরো কঠোর হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিমুল বাগানে অর্ধেকটা চলেও যেতে পারে। এগুলাতে প্রশাসন নিশ্চয়ই জানে। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, প্রশাসনও ঠিকই দেখতে পাচ্ছে, বাট তাদের কোথায় হাত কাটা সেটা আমার জানা নেই। আশা করছি তারা এগুলো নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ইজারাদাররা বলছে পার কাটা বন্ধে তারা সোচ্চার রয়েছে এবং প্রশাসনও বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জায়গাটা আসলে অনেক দুর্গম, সেখানে আমাদের স্থায়ীভাবে কোনো আইন শৃঙ্খলা প্রতিরোধের করার ঠিক রাখার জন্য কিছু নাই। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি। স্থানীয়রা বলছেন প্রশাসনের লোক দেখানো অভিযান নয়, কার্যকর পদক্ষেপ নিলেই বাঁচবে শিমুল বাগান, বাঁচবে আশেপাশের কয়েকটি গ্রাম। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েছে মোংলা উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার। কর্মহীন হয়ে পড়া এই সময়ে সরকারি সহায়তা না পাওয়ায় তারা বেশি বিপাকে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। সুন্দরবনের ওপর নির্ভরশীল মংলার প্রায় 10,000 জেলে পরিবার। বন সংলগ্ন নদ নদী ও খালে মাছ কাঁকড়া সহ বনজ সম্পদ আহরণ করে তাদের জীবিকা চলে। গত 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণী প্রজনন মৌসুম। এই 3 মাস সুন্দরবনে নদী ও খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। নিষেধাজ্ঞা কার্যকরের পরও মৎস্য ও বনজীবী পরিবারগুলোর কাছে পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। তাই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। আমি এখনো কোনো সরকারি সহায়তা পাইনি। একটা জালিয়া কাঠ ছিল, তাও সে চাল দিয়া বন্ধ আজ 6 বছর। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জালিয়াদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব। তার কারণ কি আমাদের পেশার তো জেলে। বন্ধের পরে কোনো চাল ডাল কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকার যেন আমাদের উপর একটা লক্ষ্য রাখে। বন্ধের সময় আমাদের যেন শুধু মুষ্টিমেয় দেওয়ার জন্য যেন সবাই তেল পাইলেও যেন সবাই পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজীবীদের সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। আমরা আশাবাদী এই বছরই মোংলা উপজেলায় প্রায় 500 জন মৎস্যজীবী যারা বনজীবী হিসাবে এই সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ আহরণ করে তারা সহায়তা পাবে। জুন জুলাই আগস্ট মাস যদি মাছ ধরা কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, বিশেষ করে বনে প্রবেশ করা বন্ধ থাকে, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে।
জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের সাথে জড়িত পরিবারগুলোর জীবনমানের দিকে সরকারের দৃষ্টি রাখার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, মাছ ও অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, জিনিসপত্রের দাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। বলা যেতে পারে সকালে রাজধানীতে বাজারে যেসব নগরবাসী বাজার দেখেছেন তারা স্বস্তিতে নেই, তারাই আমাদেরকে বলছিলেন। আমি আপনাদের একটু বাজারের উত্তরটা দেখাতে চাইব না। সকালবেলায় যেসব ক্রেতা এসেছেন এই কারণ বাজারে, তারা বলছেন যে তারা কোনো সবজি 60 টাকা থেকে মানে 60-এর নিচে পাচ্ছে না। সবচেয়ে বাজারে যে সস্তা সবজি হিসেবে গণ্য করা হয় বা বলা হয় পেঁপে যে সবজিটাকে, সেটাও কিন্তু তারা কিনছেন 50 টাকা কেজিতে। এবং করলা 70 টাকা, পটল 50 টাকা, গাটি কচু এটা আপনার বিক্রি হচ্ছে আপনার 80 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে কিন্তু আসলে এখানে 120 থেকে 150 টাকা করে, শসাও বিক্রি হচ্ছে আপনার 150 টাকায়। এছাড়া সব ধরনের সবজি কিন্তু এখানে দাম বেড়েছে। আমরা আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছিলাম। তারা বলছেন, যারা ক্রেতা তারা বলছেন তারা বাজারে স্বস্তি পাচ্ছেন না, এবং বিক্রেতা যারা বলছেন তারা বলছেন যে সরবরাহ কম এবং এই বৃষ্টির কারণে বেশ কিছুদিন ধরে টানা বর্ষণের কারণে সমস্ত এলাকা আসলে তলিয়ে যাওয়ার ফলে সবজির সরবরাহ কম থাকায় সবজির দামটা বেড়েছে, এবং যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় সবজি তারা এখানে যে যোগান সেটিও ঠিক মতো পাচ্ছেন না জন্য বেড়েছে। এছাড়া বেগুন কিন্তু এখানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আর মাছ মাংসের ধরনের মাছেই দাম বেড়েছে, কিন্তু আপনার 100 থেকে 150 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে। কাঁচামরিচের ঝাঁঝিয়েও কিন্তু আসলে এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে কাঁচামরিচের দামও। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। চট্টগ্রাম বোর্ডের সকল জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় স্থগিত হওয়া অবশিষ্ট বিষয়গুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য 3 জেলা ও কক্সবাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করে, কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করল কর্তৃপক্ষ। অতিবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার খুলে দেয়া হতে পারে কাপ্তাই জলকপাট। বৃহস্পতিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে 103.91 ফুট MSL। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ সীমা 109 ফুট MSL। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার যে কোনো সময় স্পিলওয়ে 16টি গেট ও 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। বর্তমানে লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাত সহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। লঘুচাপে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে পটুয়াখালীতে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে 3টি পয়েন্টে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া সহ কয়েকটি পয়েন্টে পানি ধীর গতিতে সমতলে বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল 6টায় সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি ও কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি সমতলে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি ধীরগতিতে বৃদ্ধি পেলেও চিলমারি পয়েন্ট বিপদসীমার 61 সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টের 67 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্ট 98 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি কমতে শুরু করেছে। দেশের টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও শিল্প প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয় জরুরি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৈঠকের আয়োজন করে প্রাণ আরএফএল গ্রুপ। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। গোলটেবিল বৈঠকে দেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি, বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন এবং এ খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্র্যাক, ওয়েস্ট কনসার্ন, বাংলাদেশ সাস্টেইনেবিলিটি অ্যালায়েন্স, ইউনিলিভার, নেসলে, কোকাকোলা, প্রাণ আরএফএল গ্রুপ, লাফার্স হলকিম বাংলাদেশ, প্লাস্টিক পুনর্ব্যবহার শিল্পের প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত 7 জন নিহত, 9 জন আহত হয়েছে। রাতে দেশটির হরমুজগান প্রদেশের সেতু ও আবাসিক এলাকায় এসব হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বন্দর আব্বাস, বুশেহর, আহবাদ শহর এবং ইরান শহর বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করার লক্ষ্যে টানা 6ষ্ঠ রাতে হামলার দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বড় জয়ের পথে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। ভোরে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার দাবি ইরানের সেনাবাহিনীর। এছাড়া কোনো কিছুতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না ছাড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। এছাড়া জ্বালানি পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগরের জলপথ বন্ধে হুথি গোষ্ঠীকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে তেহরান। বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন বিধিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসা এবং বিদেশি সাংবাদিকদের আই ভিসার জন্য এখন থেকে নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নিয়ম কার্যকর হবে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেন। ইতোমধ্যে বহু বিদেশি শিক্ষার্থীর ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েক লাখ অভিবাসীর বৈধ থাকার মর্যাদাও প্রত্যাহার করা হয়েছে। এবারে খেলার খবর। টি-20 সিরিজে টিকে থাকার ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বুলাওয়েতে খেলা শুরু হবে বিকেল 4:30টায়। ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারে সফরকারীরা। এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকি ছিল টি-20 ফরম্যাট, কিন্তু সিরিজের প্রথম ম্যাচ 32 রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল। দ্বিতীয় টি-20তেও হারলে এবারের জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটে এই সিরিজ হারের লজ্জা পাবে তারা। রোডেশিয়ানদের মাটিতে বাংলাদেশের জন্য হতাশাজনক অধ্যায় হয়ে থাকবে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৬৪ বছর পর বিশ্ব আসরে টানা দ্বিতীয়বার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন সাফল্যে একদিকে যেমন আনন্দের জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন সমর্থকরা, অন্যদিকে হতাশায় ভেঙে পড়েছেন ইংলিশ ভক্ত সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ গান আর আকাশি সাদা পতাকায় রঙিন হয়ে ওঠে চারপাশ। নাটকীয়তা, উত্তেজনা আর শেষ মুহূর্তে রোমাঞ্চ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক সেমিফাইনালের সাক্ষী হলো বিশ্ব। একটি অবিশ্বাস্য ম্যাচ ছিল, আমরা কখনো হাল ছাড়ি না, তা আবারও দেখলো বিশ্ব। আমরা ঘুরে দাঁড়াই, সবকিছু দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যাই। এবার আমরাই ট্রফি জিতবো। পিছিয়ে থাকা অবস্থায়ও আমাদের মনে আশা ছিল খেলোয়াড়রা আমাদের নিরাশ করবে না, কারণ আমরা তাদের মনে প্রাণে বিশ্বাস করি। আলবি সেলেস্তাদের উৎসবে বিপরীতে ক্ষোভে ফুঁসছেন ইংলিশ সমর্থকরা। কোচ থমাস টুকেলের অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। সব সেন্টার ব্যাক আর ডিফেন্ডারদের মাঠে নামানোতেই মূলত ম্যাচটা ওদের হাতে তুলে দিয়েছে কোচ। গোল করা যে কোনো দলের জন্য ইতিবাচক, কিন্তু আমাদের জন্য এটাই অভিশাপ হয়ে দাঁড়ালো। এগিয়ে থেকে কোচের ভুলে হারতে হলো, আর আর্জেন্টিনা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা চলে গেল চতুর্থ বিশ্বকাপ শিরোপার আরও কাছে, আর ৬৬ বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিল সেমি থেকেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পড়া জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৬০,৪৭,০০,০০০ টাকা। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানায়, এটি পেলের স্মারক সামগ্রীর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো বস্তু। নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামে মোট 10টি বিড হয়। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ পেলে এটি পড়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে 2টি গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। ফলে তিনি এখনও বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই সেলেস্তাওরা প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।